আজ থেকে ঠিক 5 বছর আগে ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে শুরু হয়েছিল ঋতুরঙ্গমের পথচলা। আমরা আজও চলছি, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজও চলছি। ঋতুরঙ্গমের মূল উদ্দেশ্য শুধুমাত্র ঋতুপর্ণ ঘোষকে স্মরণ করা নয়, বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে সকলের মধ্যে পৌঁছে দেওয়া। তাই বিভিন্ন কাজের মাধ্যমে আমরা চেষ্টা করি বাঙালির মনে জায়গা পাওয়ার। আজ 31শে আগস্ট, আজ ঋতুপর্ণ ঘোষের জন্মদিন, আর তাই ঋতুরঙ্গমের বিশেষ নিবেদন আমার ঋতু। তিনি সিনেপ্রেমীদের প্রাণের দোসর। তাসের ঘর খালি করে রিঙ্কু চলে গেছে অমৃতলোকে। কিন্তু ঋতু যে আবহমান, গ্রীষ্ম, বর্ষা, শরতের মতো ঋতুও যে নানা রূপে ফিরে আসে বারবার। রিঙ্কু যে হীরের আংটির মতোই উজ্জ্বল, তার দুটি সুবিস্তৃত। তাই আমি নিশ্চিত স্বর্গলোকের ওপার থেকে সেই দুটি একদিন ঠিক ছড়িয়ে পড়বে টলিউডের খেলাঘরে। আজকে ঋতুপর্ণ ঘোষের জন্মদিন উপলক্ষে আমরা একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। আজ আমরা কথা বলবো ঋতুপর্ণ ঘোষের ছবি নিয়ে, আর এই আলোচনায় অংশ নেবে এই প্রজন্মের বিশিষ্ট কয়েকজন স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাতারা, যারা আমারও ভীষণ কাছের এবং পছন্দের, এবং তাদের প্রত্যেকটা ছবি বেশ বেশ প্রশংসিত। দেখেন। নমস্কার, আমি দিগন্ত দে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য বলা হয়েছে সেটা হচ্ছে একটা হিউজ সাবজেক্ট, ঋতুপর্ণ ঘোষ। আহ, আমার প্রথম ঋতুদার ছবি দেখা প্রায় যখন আমি ক্লাস 11-এ পড়ি, 2011 সাল। আমার এখনো মনে আছে। হ্যাঁ, 11 না, 2010 হবে। আমি একটা ছবি দেখছিলাম, মানে তখন আমি একটু বলে নেওয়া ভালো যে যেই জায়গাটায় আমি থাকতাম, তুফানগঞ্জ, একটা অত্যন্ত, মানে কি বলবো, একটা ছোট্ট একটা মফস্বল কোচবিহার জেলার। তো সেখানে তখনও, মানে আমাদের বাড়িতে ইন জেনারেল কেবেলের তখনও অতটা, মানে যেটাকে আমরা বলি কেবেল টিভির অতটা তো মানে দূরত্ব হয়নি। তো অনেকের বাড়িতে এসছে, অনেকের বাড়িতে কালার টিভি এসছে, কিন্তু তখন আমার বাড়িতে সাদা কালো টিভি, অ্যান্টেনা দিয়ে বুস্টার এইসব ইউজ করে তখন ছবি দেখা, তো একটাই চ্যানেল আসতো, দূরদর্শন। তো হঠাৎ আমি একদিন রোববারের সিনেমাতে একটা সিনেমা দেখতে পাচ্ছিলাম, যেটা অন্যান্য সিনেমা থেকে খুবই আলাদা, উৎসব। ছবিটাতে প্রসেনজিৎ রয়েছে, আরো অনেকে রয়েছে। তো আমি যখন ছবিটা দেখলাম, ছবিটা তখন এইভাবে দেখা হতো না, মানে তখন আমি এইভাবে আস্তে আস্তে সিনেমা দেখতাম না যে কে এই ছবির পরিচালক, কে বা কি। কিন্তু এই ছবিটা আমার মনে একটা জায়গা দিয়েছিল যে এত সুন্দর, মানে তখন ওটাকে সিনেমাটোগ্রাফি বলে আমি সেটাও জানতাম না, ধীরে ধীরে শিখেছি। তো উৎসব সিনেমাটা আমার কাছে প্রথম ঋতুপর্ণ ঘোষের একটা ছাপ। আমার কোথাওটা মনে হচ্ছিল যে এত সুন্দর, মানে একটা আটপৌরে গল্প, এবং তার সাথে দুর্গাপুজো এখনো অনেক পরিচালক করেন, কিন্তু আমি জানি না কেন আমি ওই ফিলটাই পাই না। সেটা কিন্তু আমি ঋতুপর্ণ ঘোষের তারপরের দিকে জানতে পেরেছি যে হ্যাঁ, সেই ছবিটা ঋতুদার করা। তারপর ধীরে ধীরে না, আমি ধীরে ধীরে মানে যতগুলো ছবি দেখেছি, তার মধ্যে রেইনকোট, তার মধ্যে আরো অনেক ছবি রয়েছে, চিত্রাঙ্গদা তো অনেক পরের দিকের ছবি। কিন্তু আমার মানে নেক্সট আমি যে ছবিটার নামটা বললাম, যেটা মানে আমি যখন ছবি মেকিং, মানে ফিল্ম মেকিং শুরু করি, সেই সময়ে দাঁড়িয়ে আমি পরের দিকের ছবিটা দেখলাম। ছবিটা 2003-এর ছবি। কিন্তু মানে ওই ছবিটা দেখে আমি জাস্ট মানে এত সুন্দর, এত ভাবনা চিন্তার লেভেল, এবং বিশেষ করে যে জিনিসটা বলতে হয় সেটা হচ্ছে আর্ট ডিজাইন। ঋতুপর্ণ ঘোষের ছবিতে আর্ট ডিজাইন সত্যি শেখার, সেটা সবচেয়ে মানে অনেক বেশি কাজ করেছেন মেবি ইন্দ্রনীল ঘোষ, মানে তার যে দাদা। মানে ইটস আ, কি বলবো, একটা হিউজ লেভেল। মানে ওই লেভেলে আমি বাংলা সিনেমায় আর্ট ডিজাইন খুব কমই দেখেছি, মানে ইভেন না, নাই দেখেছি বলতে গেলে। তো সবসময় আমি মুখে থাকতাম যে পার্টিকুলারলি ওই ছবির গল্প, গল্প যেরকমই থাকে, কিন্তু তার সাথে যে তার সিনেমাটোগ্রাফিক আর আর্ট ডিজাইনের যে সেই ট্রিটমেন্ট, সেটা কিন্তু ঋতুপর্ণ ঘোষের ছবি থেকে কিন্তু শেখা আছে প্রত্যেকেরই, সে যেই হোক। সেটা আমি বলছি না, এন্টায়ার লোক বা ইন্ডাস্ট্রি প্রত্যেকটা লোক বলবে যে এই ছবিগুলো থেকে শেখা উচিত। এই এখন যে জিনিসটা বলা হচ্ছে যে প্রাসঙ্গিকতা, আহ, একটা জিনিস বলা আছে ছোট্ট করে, যে প্রাসঙ্গিকতা এমন একটা ওয়ার্ড না, মানে এটা হয়তো কোথাও একটা প্রেজেন্টের সাথে যুক্ত। যে আজকে ধরুন আমি আপনি যদি কোনো একটা কাজ করি, সেটা মানুষের
কতটা প্রাসঙ্গিক লাগছে, মানে সেই সময়ে দাঁড়িয়ে কতটা সেটা সময়োপযোগী হচ্ছে বা লোকজন কতটা ভালোভাবে তার সাথে রিলেট করতে পারছে। কিন্তু আমার ক্ষেত্রে প্রাসঙ্গিকতাটা আলাদা এক্সাম্পল আছে। এক্সাম্পল না মানে না বলা যায়, সেটাকে ডেফিনেশনই বলা ভালো। যে সেটা সেটা হচ্ছে যে আজকে ধরুন আপনি একটা কাজ করলেন, আপনি একটা সিনেমা করলেন প্রায় ধরুন 10 বছর আগে, সেটা নিয়ে অনেক কথা হলো, সেই বছরই অনেক কথা হলো। তারপর ধীরে ধীরে যত লোক সেই ছবিগুলোকে দেখেছেন, সেই ছবিটাকে পার্টিকুলারলি দেখেছেন, তারা সেটা নিয়ে আরো বেশি করে কথা বলতে শুরু করলো। দ্যাট মিনস আজকে যদি সত্যজিৎ রায় একটা ছবি নিয়ে এখনো কথা বলে, তো দ্যাট মিনস সত্যজিৎ রায়ের ছবি এবং তার কনটেক্সট এখনো প্রাসঙ্গিক। কেন? এই প্রাসঙ্গিক কথাটা কিন্তু আসে প্রাসঙ্গিকতা থেকে। তো ঋতুপর্ণ ঘোষ এমন একজন পরিচালক, তার প্রত্যেকটা কাজ, আমি পরের দিকে তিতলি দেখেছি, সো আমি বলবো না যে সব ছবি খুবই মানে অসাধারণ লেগেছে আমার পার্সপেক্টিভে, কিন্তু কিছু কাজ, যেমন আমি পরের দিকে দেখেছি দহন, তারপর আরেকটা ছবি আমার দেখে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে আবহমান। মানে প্রত্যেকটা ছবি একটা আলাদা আলাদা কনটেক্সট রয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত সুন্দর, মানে পরের দিকে আমি ঋতুপর্ণ ঘোষের অভিনীত ছবি দেখেছি, মেমোরিজ ইন মার্চ। তো তারপর ধীরে ধীরে অনেকগুলো ছবিতে তিনি অ্যাক্টিং করতে শুরু করলেন, কিন্তু আমি বলবো যে প্রথম দিকের সিনেমা মানে হীরার আংটি তো তখন রিলিজ হয়নি, তার পরে পরে যখন যেই সব ছবিগুলো আসছিল, সেই সব ছবিগুলো থেকে আমি যদি বলি, ইটস এ ট্রিমেন্ডাস জার্নি। মানে বাংলা ইন্ডাস্ট্রি বলবো না, ইন্ডিয়ার কনটেক্সটে, মানে ইন্ডিয়ান ফিল্মে, একটা কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিল্মে কিন্তু ঋতুপর্ণ ঘোষের একটা বীভৎস নাম, এবং তার কারণও যথেষ্ট আছে। আর একটা পার্টিকুলার সিনেমা নিয়ে খুব বলা দরকার, যেখানে থিয়েটার ফর্ম নিয়ে খুব ভালো কাজ করা হয়েছে, যেটা হচ্ছে দ্য লাস্ট লেয়ার। আমি একটা জিনিস বলতে চাই যে আহ, এটা যে কেউই দেখে নিতে পারেন যে বলিউডের সো কল্ড নামজাদা অ্যাক্টর বা অ্যাক্ট্রেসরা বাংলার আর কারোর সাথে কাজ করুক না করুক, ঋতুপর্ণ ঘোষের সাথে কিন্তু কাজ করেছেন। তার কারণটা হচ্ছে তার ছবির স্ক্রিপ্ট, তার ছবির ভাবনা, তার ছবির সেই ট্রিটমেন্ট, এবং তার ছবির সেই প্রাসঙ্গিকতাটা, আবার সেই প্রাসঙ্গিকতা ঘুরে ফিরে আসছে। তো আমার মনে হয় যে আমি পার্টিকুলারলি এই ছবিটির কথা বলছি যে লাস্ট ইয়ারের ক্ষেত্রে আমি অমিতাভ বচ্চনের সেই যে একটা সেই মানে একটা গ্র্যান্ডার, অমিতাভ বচ্চন সাহেবের গ্র্যান্ডার অনেকেই অনেক জায়গায় দেখেছে, কিন্তু লাস্ট ইয়ারের যে গ্র্যান্ডারটা, এবং তার সাথে আরো একটা সিগনিফিকেন্ট আর একটা জিনিস বলা দরকার, কাস্টিং। মানে ঋতুপর্ণ ঘোষ এমন একজন পরিচালক, আমার এবার আমার মনে হয় যে পরিচালকের এরকমই হওয়া দরকার। এখন তো যদি অনেক কথা এসছে কাস্টিং ডিরেক্টর, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তো সেটা পরিচালকেরই ভাবনাভঙ্গিতে থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে কাস্টিং এ কিন্তু তার মানে লাজবাব। তার কারণ আপনি যদি দেখে থাকেন, লাস্ট ইয়ারে অর্জুন রামপালকে একটা একটু অ্যারোগেন্ট পরিচালকের রোল দেওয়া হয়েছিল, কিন্তু আমি আমি মানে আমি রকন আমি দেখেছি সেই ধরনের একটা কনসেপ্ট। কিন্তু আহ, যদি আমি বলি যে অর্জুন রামপালকে সেভাবে খুঁজে বার করা, ওর মধ্যে যে অ্যাক্টিং পোটেনশিয়ালিটি এই ধরনের আছে, সেটা কিন্তু ওই ছবিটা দেখলে টের পাওয়া যাবে। মানে ট্রিমেন্ডাস, মানে এত সুন্দর অ্যাক্টিং, এত কনফিডেন্ট একটা সাবলীল অ্যাক্টিং কিন্তু আমি দেখিনি। সেটাই হচ্ছে একটা মানে খুবই ভালো পরিচালকের গুণ, যেখানে হয়তো তিনি যে কোনো অভিনেতা বা অভিনেত্রী থেকে কিন্তু কাজটা হাসিল করতে পারেন। তো এখন যদি এই মানে কথাটা আসে যে প্রাসঙ্গিক, তিনি অলওয়েজ মানে তিনি সবসময় প্রাসঙ্গিক থাকবেন। তার কারণ যে কাজগুলো তিনি করে গেছেন, তার ধারে কাছে এখন আমি মনে করি না যে বাংলা ইন্ডাস্ট্রি আর কোনো কাজ হয়। অনেক অনেক ভাবে চেষ্টা করেছেন, কিন্তু তার জোনারটা কেউ ছুঁতে পারেনি, এবং সেটা ছুঁতে পারবেও না। এবার আমরাও হয়তো কোনোদিন ছুঁতে পারবো না, আমরা হয়তো তার কাছাকাছি বড় যেতে পারি, কিন্তু ছুঁতে পারবো না। তো এটাই হচ্ছে ঋতুপর্ণ ঘোষের সেই জায়গা, যেখানে তিনি টপ মোস্ট জায়গায় বিরাজ করবেন। এটাই আমার তরফ থেকে ঋতুদার জন্মদিনে ঋতুদাকে ট্রিবিউট, এবং একই সাথে ঋতুরঙ্গন ফেস্টিভ্যাল এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছে, তার জন্য তাদেরকে থ্যাংক ইউ, এবং রাহুলকে তো আরো বেশি করে থ্যাংক ইউ, এইভাবে আরো ভালো ইনিশিয়েটিভ তৈরি করার জন্য থ্যাংক ইউ। কয়েক বছর আগে এমনই এক বৃষ্টি ভেজা সকালে কাউকে কিচ্ছু না বলে কোনো এক অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলে তুমি ঋতুপর্ণ। আর ফিরে আসোনি। তোমার সানগ্লাসটা পড়ে রইল। সেদিন সেই বৃষ্টি ভেজা সকালে কি এমন প্রখর রৌদ্র থেকে বাঁচতে ফেলে রেখে গেছিলে তোমার সেই সানগ্লাসটা? সেদিন বুঝিনি, আজ বুঝি। ভালোবাসায় সিক্ত বুকের আলিঙ্গন থেকে, প্রেমের সিক্ত চোখের ভাষা থেকে, আদরের ছোঁয়া থেকে,
কত দূরে চলে গেছে শহর ঋতুপর্ণ থেকে। বেশ কয়েক বছর আগে ঋতুপর্ণ ঘোষের মৃত্যুদিনে এই কয়েকটা লাইন লিখেছিলাম। আমি প্রিয়দর্শী ব্যানার্জি, পেশায় চিত্র পরিচালক এবং গায়ক। আগামী 31 আগস্ট ঋতুপর্ণ ঘোষের জন্মদিন উপলক্ষে ঋতুরঙ্গম আয়োজন করেছেন একটা খুব সুন্দর অনুষ্ঠানের। আমার ভাতৃতুল্য বন্ধু রাহুল বিশ্বাস আমাকে ঋতুপর্ণ ঘোষের ছবি এবং তার ভালো লাগা মন্দ লাগা শেয়ার করতে বলেছেন এই ভিডিওটাতে। আমি প্রথমেই একটা কথা বলি, ঋতুপর্ণ ঘোষ আমার কাছে একটা যুগের নাম। ঋতুপর্ণ ঘোষ আমার কাছে অনুভবের নাম। ঋতুপর্ণ ঘোষ আমার কাছে সম্পর্ক নিয়ে ভাবনার আর এক নাম। আসলে ঋতুপর্ণ ঘোষ হচ্ছে জীবনের গল্পকার। আমার খুব ছোট বয়সে ঋতুপর্ণ ঘোষের ছবি দেখার সুযোগ হয়েছে। আমি যখন ক্লাস 10 বা 9 দিচ্ছি তখন থেকে আমি ঋতুপর্ণ ঘোষের ছবি সেই অর্থে দেখা শুরু করেছি। আসলে ঋতুপর্ণ ঘোষের ছবি দেখার যে বয়স লাগে, যে বয়সের যে পরিণতি লাগে, যার পরে এই ছবি বোঝা যায়, সেটা বোধহয় আমার একটু তাড়াতাড়ি হয়েছিল। বিভিন্ন কারণেই হোক আমার এই ধরনের ছবি দেখার, মানে রিয়েলিস্টিক ছবি কাকে বলে, সেটার সঙ্গে পরিচয়টাই হয়েছিল ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন, আরও আগে দেখতে গেলে মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, এদের মতো মানুষদের ছবির দেখা শুরু করে। এবং তার মধ্যে ঋতুপর্ণ ঘোষ সত্যি একজন অগ্রগণ্য মানুষ। আমি এক অর্থে ওনার অসম্ভব ফ্যান। আমি যেটা বলতে চাই আজকে, ঋতুপর্ণ ঘোষের ছবি মানে আমাকে কতটা প্রভাবিত করেছে সেটা খুব ছোট্ট পরিসরে বলাটা খুব কঠিন। কারণ ঋতুপর্ণ ঘোষের কাজের ব্যাপ্তি এতটা বেশি। ঋতুপর্ণ ঘোষ যে কদিন ছবি বানিয়েছেন, যে কটা বছর আমাদের মধ্যে ছিলেন, তার মধ্যে উনি যতটা পরিধিকে ধরতে পেরেছেন সিনেমায়, যত রকম সম্পর্ককে দেখাতে পেরেছেন, যেভাবে সম্পর্কগুলোকে কাটাছেঁড়া করতে পেরেছেন ছবির মধ্যে, সেটা বোধহয় সবার পক্ষে সম্ভব হয় না, বোধহয় কারুর পক্ষেই সম্ভব হয় না। ঋতুপর্ণ ঘোষ এক অর্থে যে ধরনের ছবি বানাতেন বলে আমার মনে হয়, বা ওনার যেটা মানে প্রধান ছবির রসদ বলে মনে হতো আমার, সেটা হচ্ছে সম্পর্ক। উনি মূলত সম্পর্ক নিয়ে এমন এমন ছবি বানিয়েছেন এবং এতটা গভীরে গিয়ে বানিয়েছেন। অনেকে বলেন যে উনি খুব বেশি নারী কেন্দ্রিক ছবি হয়তো বানিয়েছেন, বা উনি পুরুষ কেন্দ্রিক ছবি খুব কম বানিয়েছেন, কিন্তু আমি সেটা মনে করি না। আমি মনে করি উনি পুরুষ চরিত্রগুলোকে যদি ততটাই জীবন্ত না করে দেখাতে পারতেন, তাহলে নারী চরিত্রগুলো ততটা জীবন্ত হয়ে উঠত না। ঋতুপর্ণ ঘোষের প্রথম ছবি হীরের আংটি থেকে জীবিত অবস্থায় ওনার শেষ রিলিজ ছবি চিত্রাঙ্গদা অবধি মোটামুটি সবকটা ছবি আমি দেখেছি, এবং সবকটা ছবি ঘিরেই আলাদা করে ভালো লাগা, আলাদা করে এক একটা ছবির প্রতি এক এক রকমভাবে ভিতর থেকে জড়িয়ে যাওয়া, সেটা তৈরি হয়েছে। তো সবটা আলাদা আলাদা করে বলা সম্ভব নয়, তবে ঋতুপর্ণ ঘোষের কয়েকটা ছবি দেখলেই বোঝা যায়, মানে কিছু কিছু ছবি যেগুলো আমার মনে হয়, যেমন বাড়িওয়ালি আমার মোস্ট ফেভারিট ওয়ান, শুভ মহরত, দহন, উৎসব, দোসর, এই কয়েকটা ছবি আমার মনে হয় যে এই কয়েকটা ছবি দেখলেই বোঝা যায় যে উনি কোন ডাইমেনশনের একজন পরিচালক, উনি কি বড় মাপের একজন পরিচালক। সম্পর্ক নিয়ে, সম্পর্কের গভীরে কতটা যেতে পারেন একটা মানুষ। আসলে কি জানেন, আমার যেটা মনে হয় যে কোনো কিছুই যদি আমাকে টাচ না করে, কোনো কিছুই যদি দর্শককে
নিজেকে রিলেট করতে সাহায্য না করে, দর্শক যদি সেইটার সাথে নিজেকে রিলেট করতে না পারেন, তাহলে সেটা সাময়িক একটা বিনোদন দিতে পারে, কিন্তু যুগের পর যুগ, বছরের পর বছর দর্শকের মনে থেকে যায় না। ঋতুপর্ণ ঘোষের ছবি হচ্ছে এমনই, যেখানে মানুষ, আমি কিন্তু নারী বা পুরুষ বলে বলছি না, নারীরা বেশি রিলেট করতে পারেন, পুরুষরা বেশি পারেন না, আমি একদমই এমনটা মনে করি না, কারণ ওনার ছবিতে পুরুষ চরিত্রগুলো ততটাই জীবন্ত। কিন্তু এই যে রিলেট করতে পারা, কোথাও কোথাও ওনার ছবি দেখতে দেখতে যেন মনে হয় এটা আমারই গল্প, কোথাও এটা আমারই বোধহয়, এই মুহূর্তটা আমিও ঠিক এইভাবে ফিল করেছি। এইটাই হচ্ছে ম্যাজিক। এইটাই কিন্তু ঋতুপর্ণ ঘোষের সবচেয়ে বড় ম্যাজিক বলে মনে হতো আমার, যে এতটা জীবন্ত, এতটা সত্যি, এতটা গভীরে গিয়ে কিভাবে একটা মানুষ পারেন সম্পর্ককে বুঝতে, সম্পর্কের শেডসগুলোকে তুলে ধরতে। সেই জন্য কিন্তু আজকে 10 বছর, 15 বছর, 16 বছর পরেও আবার যখন সেই ছবিগুলো দেখি, বারবার দেখতে ইচ্ছে করে, কারণ সেই মুহূর্তে সেই জায়গাগুলোতে সম্পূর্ণভাবে নিজেকে রিলেট করা যায়। এটা একটা বিরাট বড় প্রাপ্তি ওনার ছবির থেকে। আর দ্বিতীয়ত, মানে ওনার ছবির মধ্যে এটাই আমার প্রধান রসদ বলে মনে হতো, যে সম্পর্কের গভীরতা। আমি অনেক বড় বড় পরিচালকদের ছবি দেখেছি, অনেক বিদেশি পরিচালক, অনেকে হয়তো এর থেকে অনেক বেশি গ্লস, অনেক বেশি টেকনিক্যাল বিষয়বস্তু, অনেক কিছু ইউজ করেছেন, মানে গ্ল্যামার, ওভারঅল গ্ল্যামার, ছবির গ্ল্যামার হয়তো অনেক ক্ষেত্রে অনেকের অনেক বেশি হয়েছে, কিন্তু অনেক সময় আমি দেখেছি এতটা ভিতরে গিয়ে হৃদয়কে স্পর্শ করতে পারেনি অনেকের ছবি, অনেক অনেক বড় বড় বাজেটের ছবিও আর কি। এবং ঋতুপর্ণ ঘোষের যেটা সবচেয়ে আরও একটা বড় বিষয় বলে আমার মনে হয়, সেটা হচ্ছে ঋতুপর্ণ ঘোষের চরিত্র চয়ন করাটা। ঋতুপর্ণ ঘোষ বলতেন, যে আমি ওনার সাক্ষাৎকারে শুনেছি, যে চরিত্রের যদি লুকটা আমার মনে হয় যে আমার এই চরিত্রের সঙ্গে মিলে যাবে, তাহলে অভিনয়টা বার করে আমি নিতে পারবো, সেটা আমার চ্যালেঞ্জ। সে যদি অন্য কোনো প্রফেশনের মানুষও হয়, যেমন উনি অনেক সময় অনেক অন্য প্রফেশনের মানুষকেও ছবিতে ইউজ করেছেন, ছবিতে অভিনয় করিয়েছেন। দহনের সুচিত্রা মিত্র অসাধারণ ঠাকুমার চরিত্র করেছিলেন। অশোক ছবিতে শিলাজিৎ, অসম্ভব সুন্দর। শিলাজিৎ তখনও পুরোপুরি অভিনয়ের জগতে আসেননি আর কি, মানে পুরোপুরি বলতে তখন প্রথম প্রথম আসা। তারপরে শিলাজিৎটাকে আমরা অনেক অনেক ছবিতে দেখতে পাই। তো উনি তো সেটা করেছেন, এবং আমার মনে হয় এটা উনি পারতেন, অভিনয়টা উনি বার করে নিতে পারতেন। অভিনয় বার করে নেওয়াটা যে পরিচালকের সবচেয়ে বড় মুনশিয়ানা, সেই গুণটাই মানে ওনার কাছে, ওনার মধ্যে ভরপুর ছিল। এবং উনি চরিত্রটাকে চয়ন করে নিতেন, যে এই লুকস, এই অ্যাপিয়ারেন্সটা যদি আমার মিলে যায়, আমি বাকিটা তৈরি করে নেব। এটা একটা বড় চ্যালেঞ্জ। অনেক সময় উনি বাইরের ইন্ডাস্ট্রি থেকে, বিশেষ করে বলিউড ইন্ডাস্ট্রি থেকে তো প্রচুর মানুষ ওনার ছবিতে কাজ করেছেন। আর সবচেয়ে বড় কথা, ওনার পারফেকশন, ওভারঅল পারফেকশন, যেটা ছবিতে মানে আলটিমেটলি ছবিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন মানুষ দেখেন, এই ওভারঅল পারফেকশনের জায়গাটা, মানে উনি শুনেছি এতদিন ধরে ডাবিং করাতেন প্রত্যেকটা ওয়ার্ডের উপর। আমি এমন অনেক আর্টিস্টের সঙ্গে মানে কাজ করেছি, যাদেরকে আমি ডিরেকশন দিয়েছি আমার ছবিতে। তারা প্রত্যেকে, যেমন সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, আমাদের আরও অনেকের সাথে কাজ করেছি, যারা ঋতুপর্ণ ঘোষের সঙ্গে বহু ছবিতে কাজ করেছেন। এবং মানে সবার মুখে আমি একটা কথা শুনেছি, উনি ডাবিং এত সময় ধরে করাতেন, এক একটা শব্দ কোথায় একটুখানি গলা নামিয়ে বলতে হবে, কোথায় বাড়াতে হবে, মানে সেটা নিয়ে এতটা পারফেকশনিস্ট ছিলেন, যার জন্য হয়তো অভিনয়ের দিকটা আরও বেশি জীবন্ত হয়ে উঠত। কারণ তার অ্যাপিয়ারেন্স এবং ভয়েস দুটোই তো অভিনয়ের ক্ষেত্রে ভীষণ জরুরি। আরও একটা জিনিস যেটা আমি খুব অল্প সময় আমি তার মধ্যে বলতে চাই, যেটা ঋতুপর্ণ ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুরকে যেভাবে উপলব্ধি করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকে যেভাবে উপলব্ধি করেছিলেন, ওনার গানকে, ওনার লেখাকে, এবং সকলের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছিলেন, ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, সেটা আমার কাছে একটা বিরাট বড় স্টেপ বলে মনে হয়। সেটা অন্য অনেক পরিচালকের মধ্যে আমি দেখিনি, যেটা ঋতুপর্ণ ঘোষ করতে চেয়েছিলেন এবং অনেকটা করেছিলেন। মানে ওনার গানের ওপারে বলে একটা ধারাবাহিকেও আমি দেখেছি, মানে ওনার নিজের লেখা ছিল, মানে চিত্রনাট্যটা। তো সেখানেও উনি সবসময় রবীন্দ্রনাথের সৃষ্টিকে কুক্ষিগত করে রাখা, বা কিছু মানুষ যারা নিজেদের সোকল্ড রাবীন্দ্রিক বলে প্রমাণ করতে চান,
তাদের মধ্যে মুষ্টিবদ্ধ করে রাখার খুব বিরোধী ছিলেন। রবীন্দ্রনাথের সৃষ্টিকে তারা তিনি বিভিন্ন মাধ্যমের মতো করে ছড়িয়ে দিতে চাইতেন। এইটা ওনার কাছে একটা বড় জিনিস, শিক্ষণীয়। এরকম আরও অনেক ছোট 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 জিনিস আমি ওনার থেকে পেয়েছি, শিখেছি। প্রতিনিয়ত ওনার কাজ দেখি, ওনার কাছ থেকে প্রতিনিয়ত শিখে চলেছি। ভবিষ্যতে আরও শিখব। ওনার এক একটা ছবি যতবার দেখি এক এক রকম ডাইমেনশনে সেটা যেন আমি আবিষ্কার করতে পারি। এরকম পরিচালক আমাদের মধ্যে যদি আরও অনেক অনেক বছর থাকতেন, আমরা আরও অনেক কিছু পেতাম। সেই সব সৃষ্টি থেকে উনি আমাদের বঞ্চিত করে চলে গেলেন 2013-তে। আর সেটা আমাদের কাছে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। কিন্তু আমাদের মতো মানুষের কাছে সবসময় উনি মেন্টর, অসম্ভব ট্যালেন্টেড একজন মানুষ, এবং অবশ্যই আমাদের কাছে একজন সংস্কৃতি জগতের পথপ্রদর্শক হয়েই থাকবেন। ওনার সৃষ্টি, ওনার কাজ, এগুলোতে উনি বেঁচে থাকবেন। ঋতুপর্ণ ঘোষ এমন একটা নাম, যে নামটা আমি এমন একটা বয়সে শুনেছিলাম এবং জেনেছিলাম ঋতুপর্ণ ঘোষ বড়দের জন্য ছবি বানান। এবং এটা শোনার পরে সেই বয়সের ছেলে মেয়েদের একটা অ্যাংজাইটি কাজ করে, যে বড়দের জন্য ছবির প্রতি একটা অ্যাংজাইটি, বড়দের জন্য যে ছবিগুলো বানানো হচ্ছে সেগুলো দেখব যেভাবে হোক। তো যথারীতি আমারও সেই অ্যাংজাইটিটা কাজ করেছিল, এবং আমি জানতাম যে ঋতুপর্ণ ঘোষ এমন বড়দের জন্য ছবি বানায় যে বড়দের জন্য ছবিগুলো সেই বয়সের ছেলেমেয়েরা ফাঁকা বাড়ি পেলে অনায়াসে দেখতে পারে, লুকিয়ে লুকিয়ে দেখা যেতে পারে, এবং বন্ধুদের সাথে গিয়ে কোচিং ক্লাসে হোক, স্কুলে হোক, সেগুলো নিয়ে আড্ডা মারা যেতে পারে বা আলোচনা করা যেতে পারে। তো আমি জানতাম সেরকমই ছবি বানান ঋতুপর্ণ ঘোষ। তখন জানতাম না ডাইরেকশন কি, পরিচালনা কি, এসব কিছুই জানি না। শুধু জানতাম উনি ডাইরেক্ট করেন, উনি ডাইরেক্টর। তো এরকম একদিন একটা সময় আমিও পেলাম, সুবর্ণ সুযোগ যাকে বলে, বাড়ি ফাঁকা। কি ছবি দেখার সুযোগ পেলাম? অন্তর্মহল, যে ছবি নিয়ে বেশ তখন একটা শোরগোল পড়ে গেছিল। ছবিটা আমি দেখলাম। প্রথমে দেখতে শুরু করেছিলাম বড়দের ছবি ভেবে, বাড়িতে কেউ নেই, আজকেই এই ছবিটা দেখতে হবে এই ভেবে দেখতে শুরু করেছিলাম। কিন্তু অদ্ভুতভাবে ছবিটা আমার ভালো লাগলো। আমি বুঝেছিলাম কি না অত জানি না, তো বুঝে ছবিটা দেখেছিলাম কি না, সব কটা জিনিস বুঝতে পেরেছিলাম কি না, কিন্তু অদ্ভুতভাবে আমার কিন্তু ওই দিকে চোখ গেল না যেগুলো নিয়ে এত আলোচনা, এবং যেগুলো নিয়ে আলোচনা হতো এক সময়, পরবর্তীকালে যত বড় হয়েছি, পড়েছি, আমার কিন্তু সেরকম কিছু লাগেনি। হতে পারে যে কোথাও গিয়ে ঋতুপর্ণ ঘোষের ওয়ে অফ মেকিং, এটা আমাকে কোথাও গিয়ে একটা ভালো লাগা তৈরি করেছিল, এবং থ্যাঙ্কস টু দূরদর্শন, সেই সময় দূরদর্শনে কিছু মানুষের ছবি দেখে আমার ছবি দেখা শুরু, এবং কিছু মানুষের ছবি দেখে আমার ছবির প্রতি একটা ভালোবাসা শুরু। তখন ছবি কি, কিভাবে করতে হয় কিছুই জানি না। তখন শুধু এটাই জানতাম যে এই যে ছবিটা বানানো হচ্ছে, এই যে ছবিটা দেখছি, এটা পেছনে এটাকে বানানো কীভাবে হচ্ছে, এটা জানতে খুব ইচ্ছে করতো। তো সেই কিছু মানুষের মধ্যে ঋতুপর্ণ ঘোষ অন্যতম। ধীরে ধীরে তার ছবি দেখা শুরু করলাম, তারপর তো আরও অনেক ছবি দেখেছি। আস্তে আস্তে বড় হলাম, বড় হয়ে আরও ছবি দেখলাম, পুরনো ছবিগুলো দেখলাম। আমার মনে আছে এক বছর আমার জন্মদিন যে দিন ছিল, সেই দিনই মহালয়া পড়েছিল। তো তখন আমাদের বাড়িতে নতুন নতুন ওয়াইফাই কানেকশন নেওয়া হয়েছিল। তো সেদিন ভোরবেলা মহালয়া দেখার আগের থেকে, মহালয়া শুনে তারপরে আমি কি দেখলাম, ঋতুপর্ণ ঘোষের একটা ছবি, তার প্রথম ছবি হীরের আংটি দেখলাম। সেই হীরের আংটিও শুরু হচ্ছে মহালয়া দিয়ে। তো তাই ঋতুপর্ণ ঘোষের সম্বন্ধে বলার মতন, কিছু বলার মতন, ভালো খারাপ, একটা মানুষের তো ভালো খারাপ সবই থাকে,
কিন্তু সেটা বলার মতো, ভালোটাও বলার মতন খারাপটাও বলার মতন বোধহয় জায়গায় আমি যাইনি। কিন্তু আহ, রাহুলের অনুরোধে, ঋতুরঙ্গমের অনুরোধে এটা আমার আহ, বড় প্রাপ্তি বলা যেতে পারে যে আজকে ঋতুপর্ণ ঘোষকে নিয়ে একটা ভিডিও বানানোর সৌভাগ্য আমি পেলাম। এর আগে ঋতুপর্ণ ঘোষকে নিয়ে আঙ্গিক পত্রিকায় আমার লেখা বেরিয়েছিল, সেটাও আমার পরম সৌভাগ্য। কিন্তু সেটা আবার দুর্ভাগ্য একটাই, যে সবটাই হয়েছে তার চলে যাওয়ার পর। অনেক মানুষ আজকাল দেখি বলে যে ঋতুপর্ণ ঘোষের শেষ দিককার যে ছবিগুলো বড্ড একপেশে হয়ে যাচ্ছিল। সেই একই টপিক নিয়ে উনি ছবি করছিলেন। কিন্তু আমার বক্তব্য একটাই, মানুষটা কি জেনেছিলেন যে ওটা ওই ছবিগুলো ওনার শেষ ছবি হয়ে যাবে? কেউ কি জানতে পারেন? আমার মনে হয় না। মৃত্যু কার কখন কিভাবে আমরা বরণ করব আমরা তো জানি না। তাই তার শেষ দিককার ছবিগুলো একপেশে হয়ে যাচ্ছিল, এটা আমার মনে হয় ঠিক মানে স্টেটমেন্ট নয়, যদিও এটা আমার পার্সোনাল ব্যাপার, পার্সোনাল কথা রাদার। তো এটা ঠিক নয় যে তার শেষ দিককার ছবিগুলো একপেশে হয়ে যাচ্ছে, কারণ উনি জানতেন না ওগুলো ওনার শেষ দিককার ছবি হয়ে যাবে। একটা ছবি নিয়ে কেউ কথা বলে না, ওনার শেষ দিককার একটি তথ্যচিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর, জীবন স্মৃতি, সেটা নিয়ে কেউ কথা বলে না, কিন্তু সেটাও কিন্তু ওনার শেষ দিককার। ওনার শেষ দিককার একটি ছবি, যেটা ওনার ছবি বলা ভুল হবে, কারণ উনি পরিচালনাটা করে উনি এই পৃথিবী ছেড়ে চলে গেছিলেন ব্যোমকেশ বক্সির ওপর। তো সত্যান্বেষী যে ছবির নাম, সেটা ওনার ছবি আমি বলি না, কারণ এই কারণেই বলি না, কারণ হ্যাঁ হয়তো কাগজে কলমে উইকিপিডিয়া এসবে ওনারই ছবি, কিন্তু ওনার ছবি নয় অ্যাকচুয়ালি। ওনার তো আসল অনেক জায়গায় কাজ থাকতো, ওনার ছবিটা বানানোর পরও প্রচুর জায়গায় ওনার ম্যাজিক আসতো, কিন্তু সেটা হয়নি দুর্ভাগ্যবশত। তাই এটা ঠিক নয় যে ওনার শেষ ছবিগুলো একপেশে হয়ে গেছিল, সেটা নয়। কিন্তু এই যে ওনার প্রত্যেকটা ছবি আমরা যদি দেখি প্রথম থেকে, প্রত্যেকটা ছবিতেই উনি কিন্তু এমন কিছু নিয়ে এসছে সামনে যেগুলোতে মানুষ অন্যভাবে ভাবতে শুরু করেছে। উনি যেভাবে প্রত্যেকটা জিনিসকে একটা বিভিন্ন সম্পর্ককে, উৎসবের যদি সম্পর্কের কথা বলি, অন্তর্মহলের যদি সম্পর্কের কথা বলি, দোসরের যদি সম্পর্কের কথা বলি, খেলার যদি সম্পর্কের কথা বলি, প্রত্যেকটাই কিন্তু সম্পর্কের ছবি। আবহমানে যদি সম্পর্কের কথা বলি, দেখুন ট্রানজিশন একটা আছে, একটু স্টাডি করলেই বোঝা যাবে। এবং শেষের দিকেও ওনার যেগুলো শেষের ছবি আমরা পাই আর কি, সেই ছবিতেও অদ্ভুত সম্পর্কের কথা। এবং আমিও খুব ভালো লেগেছিল আমার এটা, যে একটা মানুষ যে জিনিসগুলো নিয়ে তখন কথা হতো না, বা যে জিনিসগুলোকে সেভাবে তুলে ধরা হতো না, একটা পুরুষ আরেকজন পুরুষের প্রতি তার ভালোবাসায় যে কোনো জেন্ডার হয় না। আজকাল তো অনেক ছবি হচ্ছে, আজকাল অনেক কথা হচ্ছে, আজকাল অনেকভাবে সেটাকে প্লেস করা হচ্ছে, কিন্তু ঋতুপর্ণ ঘোষ যে সময় দাঁড়িয়ে চিত্রাঙ্গদা করেছিলেন, বা যে সময় দাঁড়িয়ে উনি অভিনেতা হিসেবে সামনে এলেন, আরেকটি প্রেমের গল্প, এগুলো তো আমাদের একটা নতুন ওয়ে দিয়েছে, নতুন রাস্তা করে দিয়েছেন। এবং উনি একটা কথা, খুব ভালো একটা কথা বলেছিলেন, ওনার কথাটা ডাইরেক্ট উক্তি আমি দিতে পারছি না, হয়তো আমি অত ভালো কোট করতে পারি না, ভুল হতে পারে, আমি কোট করতে পারছি না, আমি আগেই বলছি, আমি আমার মতো করে ওনার কথাটাকে বলছি। উনি একটা টেলিভিশন শোতে, খুব কন্ট্রোভার্সিয়াল একটি টেলিভিশন শো, তো সেখানে বলেছিলেন যে তাদের নিয়ে হাসাহাসি করো না যারা আমাকে নিজের আইডল মনে করে। এটা কিন্তু খুব ভালো কথা, কারণ ওনাকে দেখার পর উনি যে যে কাজগুলোতে নিজেকে তুলে ধরলেন, সেইটা দেখার পর কিন্তু অনেক মানুষ সাহস পেয়েছিল যে না, আমি যেমন, আমি কেউ অ্যাবনর্মাল নই, আমি 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 মানুষ। এবং ঋতুপর্ণ ঘোষ সেই জায়গাটাকে তৈরি করেছিলেন।
যাই হোক, সেই বিষয়ে আমি আর যাচ্ছি না, সেগুলো নিয়ে প্রচুর পর্যালোচনা হয়, সেগুলো নিয়ে অনেক কাটাছেঁড়া হয়, কিন্তু সেগুলোতে আর যাচ্ছি না। আমি জাস্ট বললাম কারণ ওনার যে ট্রানজিশনটা, ওনার সম্পর্ক নিয়ে যে কাটাছেঁড়া এবং সম্পর্ক নিয়ে যে ভাবনা, সেই যে ট্রানজিশনটা, ওটা অতুলনীয়। তাই এইটা আমার কাছে খুব আন্তরিক ব্যাপার যে আজকে আমি এই ভিডিওটা করার সুযোগ পেলাম এবং ঋতুপর্ণ ঘোষের জন্মদিনে তাকে জানাই শুভ জন্মদিন। তার মানুষটা হয়তো চলে গেছেন, কিন্তু তিনি যাননি। কোনো বাঙালি পরিচালকের মন থেকে তিনি হয়তো যেতে পারবেন না, কোনো ভাইয়া বা সাইয়ার মন থেকেও তিনি হয়তো যেতে পারবেন না, তিনি কোনো কৃষ্ণকলির চোখ তার মধ্যে থেকেও উনি যেতে পারবেন না, এবং রুডি কখনো যেতে পারেন না। রুডি আছেন এবং তার জন্মদিনে তিনি সব দেখছেন। ছবি ভালো হোক, বাংলা ছবি ভালো হোক, এবং উনি যেই ধারাটাকে শুরু করে দিয়ে গেছিলেন ভালো ছবি হোক, ভালোটা যদিও পার্সপেক্টিভ, কিন্তু ওনার ছবিটা একটা অন্যরকম ভালো লাগা তৈরি করে, সেটা যেন বাংলা ছবিতে হারিয়ে না যায়। ওনার জন্মদিনে ওনাকে আমার শ্রদ্ধা, আমার প্রণাম, এবং বাংলা ছবিকে অনেক অনেক ভালোবাসা। নমস্কার, আমি জিতাংশু শর্মা, স্বাধীন পরিচালক এবং অভিনেতা। আজকে ঋতুপর্ণ ঘোষের ব্যাপারে আমি বেশি সময় নেব না, খুব ছোট্ট করে বলবো। আমাকে বলতে বলা হয়েছে তার ছবির ভালো দিক এবং তার ছবির প্রাসঙ্গিকতা। তার ছবির অনেক ভালো দিক আছে, কিন্তু যেই দিকটা আমাকে সবচেয়ে বেশি আকর্ষিত করে এতবার দেখার পরেও, 19শে এপ্রিল, উৎসব, শুভ মহরত, তারপরে আপনার সব চরিত্র কাল্পনিক, আবহমান, দোসর, এতগুলো যে ছবি যে এত বছর পরেও দেখতে ভালো লাগে, তার কারণ হচ্ছে একটাই, ঋতুপর্ণ ঘোষের ছবির মধ্যে কিন্তু আমি চরিত্রগুলোকে আমার চরিত্র মনে হয় না। আমার মনে হয় তারা রক্ত মাংসের মানুষ। তার চরিত্রগুলো, সে কোনো স্বনামধন্য পরিচালক হোক, বা কোনো উঠতি অভিনেত্রী, বা কোনো খুব নামকরা অভিনেত্রী, বা একটি নবদম্পতি যারা অনেক রকমের প্রবলেমস, অসুবিধা তারা ফেস করছেন, এই প্রত্যেকটি চরিত্রকে দেখে কিন্তু মনে হতো যে তাদেরকে আমি প্রত্যেক দিন প্রতিনিয়ত আমি তাদেরকে দেখি, তাদেরকে রাস্তাঘাটে দেখি, তাদেরকে আমি বাসে ট্রামে দেখি, তাদেরকে আমি আমার বাড়িতে দেখি। এটি কিন্তু এই এই একটি মাত্র জিনিস আমাকে দর্শক হিসেবে সবসময় তার ছবি টানে, এই একটি কারণের জন্য যে ঋতুপর্ণ ঘোষের ছবির প্রত্যেকটি চরিত্র যেন রক্ত মাংসের মানুষ। তিনি যেই ফিল্ডেরই হোক না কেন, তিনি যেই কাজই করুন না কেন, তিনি তার জীবনে যেই স্পেসেই থাকুন না কেন, তাকে আমি চিনি। এই যে এই বিশ্বাসযোগ্যতা, এই ব্যাপারটা কিন্তু ঋতুপর্ণ ঘোষ আমাকে প্রতিনিয়ত তার ছবির মাধ্যমে কিন্তু আমাকে দিয়ে গেছে। আমার মতে এটি হলো ঋতুপর্ণ ঘোষের ছবির সবচেয়ে ভালো দিক। আর এবার যদি বলেন তার ছবির প্রাসঙ্গিকতা, তার ছবির প্রাসঙ্গিকতা সবসময় থেকে যাবে ওই একটি কারণের জন্যই, কারণ তার চরিত্রগুলো রক্ত মাংসের চরিত্র হতো। তো তাদের প্রবলেমগুলো আমার প্রবলেম, তাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম দেখে মনে হতো যেন
আমারই ফাইন্যান্সিয়াল প্রবলেমকে নিয়ে তারা কথা বলছে। যদি কোনো নব দম্পতির মধ্যে যদি ঝামেলা হতো, তো দেখে মনে হয় যেন আমার আর আমার বান্ধবীর মধ্যে সেই ঝামেলাগুলো হচ্ছে, বা ওরকম একটা টানাপোড়েন বা ওরকম চাপানোতর একটি রয়েছে এই বিষয়টি। তার এই যে মা মেয়ের মধ্যে এই যে একটি চাপা অভিমান, এই ক্ষোভ, এই যে স্পেস, এটি কিন্তু আমি আমার আশেপাশে আমি প্রচুর দেখি। মানে সামনাসামনি আছে, কথা হয়, কিন্তু মনের কোনো মিল নেই। তো এই জন্যই না তার ছবির প্রাসঙ্গিকতা কোনোদিনও কমবে না, কারণ পৃথিবীতে যতদিন মানুষ আছে ততদিন মানুষের অসুবিধেগুলো, মানুষের ইস্যুসগুলো কিন্তু থাকবে। ঋতুপর্ণ ঘোষকে নিয়ে হয়তো আমরা বিশাল বড় কোনো কথা বলবো না, তাকে নিয়ে হয়তো আমরা বিশাল সেমিনার করব না, ফেসবুক গ্রুপগুলোতে হয়তো আমরা বার্গম্যানকে নিয়ে কথা বলবো, আমরা কিউব্রিককে নিয়ে কথা বলবো, আমরা কুরোসাওয়াকে নিয়ে কথা বলবো, কিন্তু আমরা হয়তো ঋতুপর্ণ ঘোষকে নিয়ে কথা বলবো না। আমি কাউকে ছোট করে বলছি না, কুব্রিক আমার খুব পছন্দের একজন পরিচালক, কিন্তু এখানেই তার প্রাসঙ্গিকতা। তিনি প্রতিনিয়ত তার ছবি কিন্তু আমাদের মানে জীবনের সাথে মিশে গেছে, আমাদের রক্তের সাথে কিন্তু তার চরিত্রগুলো মিশে গেছে। তো যেই একটি কারণে তার ছবি এত বেশি আমার ভালো লাগে, তার রক্ত মাংসের চরিত্র, সেই একটি কারণের জন্যই কিন্তু যতদিন পৃথিবীতে মানুষ আছে ততদিন কিন্তু তার প্রাসঙ্গিকতা থাকবে। তো এই হলো আমার ধারণা। আর ঋতুরঙ্গম ফিল্ম ফেস্টিভ্যাল যে এরকম একটি মানে আয়োজন করেছে, যেখানে আমার মতন পরিচালক, আমরা তো অন্ধকারে থেকে কাজ করি, আমার মতন পরিচালকদের যে এই গুরু দায়িত্বটা দেওয়া হয়েছে যে আমরা কিছু বলি তার ব্যাপারে, এটি আলাদা করে আমাদেরকে কিন্তু, বা আমাকে, আমি বাদ বাকিদের তো হয়তো বলতে পারবো না, আমাকে কিন্তু একটু আলাদা করে মানে আমাকে ভালো ফিল করিয়েছে। এটির জন্য ঋতু রঙ্গম ফেস্টিভ্যালকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর যিনি স্বাধীন, আর যে বাদবাকি যে স্বাধীন পরিচালক, অভিনেতারা বা আর্টিস্টরা, স্বাধীন আর্টিস্টরা, ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টরা যে রয়েছে, তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। লড়াই করছেন, খুব কষ্ট হয় আমি জানি, কিন্তু এই যে হাসি মুখে লড়াইটা করে যেতে পারি, কারণ ঋতুপর্ণ ঘোষের মতন পরিচালকরা কিন্তু তার ছবি দিয়ে আমাদেরকে প্রতিনিয়ত সাহস, উত্তেজনা, ভালোবাসা কিন্তু আমাদের মধ্যে শুধু দেয়নি, আমাদের মধ্যেও কিন্তু জাগিয়ে তুলেছে। ঋতুপর্ণ ঘোষ সবসময় আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার। Rituparno Ghosh. It's needless to say what a great master and filmmaker he was. 19 এপ্রিল যখন প্রথম দেখেছিলাম তখন আমি অনেকটাই ছোট। মনে আছে কোনো একটা রবিবারের বিকেলে সাদা কালো টিভিতে দূরদর্শনে দিয়েছিল 19 এপ্রিল। তো সেই সময়তে 19 এপ্রিল বোঝবার মতন বুদ্ধি বা বয়স কোনোটাই আমার হয়নি, কিন্তু সেই সময়তেও আমার যেটা মনে হয়েছিল যে তথাকথিত সিনেমা বলতে ওই সময়টাতে যেটা বুঝতাম আর কি, যে একজন হিরো হিরোইনের হাত ধরে সমুদ্রের পাড়ে নিচে বেড়াচ্ছে, গান গেয়ে বেড়াচ্ছে, সেখানের থেকে আমার মনে হয়েছিল যে কোথাও একটা আলাদা। তখন কিন্তু ঋতুপর্ণ ঘোষ মানুষটাকেই চিনি না, তো মানে চিনতাম না। তো পরে যখন অনেক বড় হয়ে 19 এপ্রিল দেখলাম, তো কি বলবো, মানে আই অ্যাম টোটালি ফ্যাশনেটেড অ্যান্ড টোটালি ওভারওয়েলমড। কেননা অতদিন আগের একটা ছবি, এবং বলতে গেলে ওটা কেরিয়ারের প্রথম, ঋতুদার কেরিয়ারের প্রথম দিকের ছবি, কিন্তু ওই সময়তেও না ওই ছবিতে এত সুন্দর ওনার আধুনিকতা বোধ, এত নান্দনিকতা, এবং কি বলবো, স্ক্রিন প্লে, সিনেমাটোগ্রাফি, ড্রেসিং সেন্স,
ইন্টেরিয়ার ইচ অ্যান্ড এভরিথিং ওয়াজ ফেনোমেনাল। এবং সেটা মানে সেই আধুনিকতার ছাপ শুধু 19শে এপ্রিল নয়, প্রতিটা ছবিতেই কিন্তু আমরা পেয়েছি। আর সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে দেবশ্রী রায়কে উনি কীভাবে ব্যবহার করলেন ওই ছবিতে। তো ওই সময়টাতে কিন্তু দেবশ্রী রায় প্রচুর সুপারহিট ছবি করেছেন, কিন্তু আমার মনে হয় ঋতুদার পরিচালনায় 19শে এপ্রিল এবং অশোক, এই দুটো ছবি বোধহয় নায়িকার জীবনে একটা বিরাট বড় মাইলস্টোন। আর শুধু দেবশ্রী রায়ই কেন, ঋতুদার সাথে যারা যারা যে সমস্ত অভিনেতা বা অভিনেত্রীরা কাজ করার সুযোগ পেয়েছেন, আমার মনে হয় কি প্রত্যেকেই নিজেকে আবিষ্কার করার একটা সুযোগ পেয়েছেন। কারণ কোন মানুষকে দিয়ে মানে কোন অভিনেতা বা কোন অভিনেত্রীকে দিয়ে কোন চরিত্রটা ফোটানো সম্ভব এবং তার অভিনয় সত্তাটাকে কীভাবে টেনে নিগড়ে বের করে নিয়ে এসে কাজে ব্যবহার করবে, সেই ক্যাপাসিটিটা, সেই টেকনিকটা ওই মানুষটার জানা ছিল। আর ব্যক্তি জীবনে তো প্রচুর সমালোচিত হয়েছেন একটা সময়তে, কিন্তু আমার মনে হয় সেটা আমাদেরই সোসাইটির অশিক্ষার, আমাদের সমাজের অশিক্ষার ফল। কিন্তু ওনার মধ্যে যে অ্যান্ড্রোজিনিয়াস কোয়ালিটিটা ছিল, আমার মনে হয় সেটাই সব থেকে বেশি, তার ছাপটাই বেশিভাবে পড়েছে ওনার প্রতিটা গল্পে। এবং ওই অ্যান্ড্রোজিনিয়াস কোয়ালিটিটা আমরা রবীন্দ্রনাথের লেখার মধ্যেও পাই এবং ওনার মধ্যেও পেয়েছি। এবং ওই দ্বৈত সত্তাটা ছিল বলেই কিন্তু চিত্রাঙ্গদা এবং দোসর এর মতন ছবিগুলো আমরা এত মানে শিল্প নৈপুণ্যে ভরপুর যে ছবিগুলো, সেগুলো আমরা পেয়েছি। আর যেটা বলার, সেটা হচ্ছে অদ্ভুত রকমের সেন্সিবিলিটি ছিল। সেটা মানে প্রতিটা রিলেশনের কমপ্লেক্সিটি, মানে সেটা নারী পুরুষে হোক, পুরুষে পুরুষে হোক, প্রত্যেকটা রিলেশনশিপকে না উনি এত সুন্দরভাবে ফিল করেছেন এবং এত সুন্দরভাবে আমাদেরকে ফিল করিয়েছেন যে মানে কোথাও মনে হতো না যে আমরা কোনো সিনেমা দেখছি বা কোনো, আমাদের এটাই মানে সবসময় এটাই মনে হতো যে ঋতুদা ওনার কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করছেন বা ওনার কোনো দেখা ঘটনা আমাদেরকে গল্পের মতন করে বলছেন। চরিত্রগুলো এতটাই জীবন্ত হতো। তো আজকে দাঁড়িয়ে সব থেকে যেটা বেশিভাবে বলতে চাই, সেটা হচ্ছে সমসাময়িক না অনেক পরিচালক ছিলেন আর এখনও আছেন, কিন্তু প্রত্যেকের প্রতি যথাযথ রেসপেক্ট রেখেই বলছি যে সত্যজিৎ রায়ের পরে আমার মতে ঋতুদাই হচ্ছেন সব থেকে বড় আধুনিক পরিচালক। এবং আমরা যারা এখনকার জেনারেশন, যারা ছবি দেখতে ভালোবাসি বা ছবি করবার চিন্তাভাবনা করি, অথচ হয়তো আমাদের এমন অনেকেই তো আছে যাদের সামর্থ্য কম বা শেখার সুযোগ নেই, তাদের কাছে না ঋতুদা একটা গ্রেট ইন্সপিরেশন এবং ওনার করা ছবিগুলোই বোধহয় সব থেকে বড় টিউটোরিয়াল। নমস্কার, আমি তনুময়। আজ কথা বলবো ঋতুপর্ণ ঘোষের সম্বন্ধে। ঋতুপর্ণ ঘোষ বা ঋতুদা একটি নাম নয়, একটি পরিচয়, একটি মনের ভাব। ওনার সিনেমা দেখে আমরা বড় হয়েছি। বাংলায় ফিল্ম মেকার্সরা ওনাকে নিয়ে গর্বিত, এরকম কিছু সিনেমা দেখি। আমার প্রিয় সিনেমা তিতলি। অসাধারণ স্টোরি টেলিং এবং অ্যাক্টিং দিয়ে উনি পরিচয় দিয়েছেন উনি কত বড় মাপের লোক এবং ফিল্ম মেকার। চোখের সামনে ভেসে যায় সব অ্যাক্টার্সগুলোর রোলসগুলো, অ্যাক্টিংগুলো, এবং আরও কিছু সিনেমা যেগুলোকে না বললেই নয়। তার মধ্যে অন্যতম হচ্ছে মেমোরিজ অফ মার্চ, চোখের বালি, অপমান এবং রেইনকোট। ঋতুদা বা ঋতুপর্ণ ঘোষ থাকবেন আমাদের মধ্যে সবসময়। ওনার সিনেমা, ওনার ফিল্ম মেকিং স্টাইল এবং ক্রিয়েশনস সবসময় আমাদের সামনে থাকবে। আমরা জানাই ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। নমস্কার। আশা করি আপনাদের আজকের অনুষ্ঠান বেশ ভালো লেগেছে। এরকমই অন্য কোনো অনুষ্ঠান নিয়ে অন্য কোনো পর্বে আমি হাজির থাকবো আপনাদের সামনে, এবং সাথে থাকবে আরও বিশিষ্ট কয়েকজন। ঋতুরঙ্গমের সাথে থাকুন, কারণ আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।